আজকে আলোচনা করতে চাই আপনারই একটি মন্তব্যকে কেন্দ্র করে, আপনার একটি Facebook স্ট্যাটাসকে কেন্দ্র করে। আমি একটু দর্শকের উদ্দেশ্যে Facebook স্ট্যাটাসটি একটু পড়ে শোনাই, যেটি আপনি কয়েক ঘন্টা আগেই দিয়েছেন, ১৫-২০ ঘন্টা আগে। সেখানে আপনি লিখেছেন, "ইলেকশন কেমন হবে? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কারচুপির আভাস পাচ্ছি। স্বয়ং তারেক রহমান বলছেন, মুনাফিকদের দল গোপনে নকল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নকল সিল বানাচ্ছে। ২০১৮ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে বলা হয় ভোট কারচুপির বিশ্ব রেকর্ডের মাইলফলক। এবার যদি অতীতের অভিজ্ঞতা কাজে লাগানো যায় তবে বিএনপি ১২ তারিখ রাতেও বলবে ভোট ভালো হয়েছে। তারা নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ ডক্টর ইউনূস, ধন্যবাদ নির্বাচন কমিশন। কিন্তু ১৩ তারিখ সকালবেলা তারা যে কি বলবে তা না হয় আপনারাই বলুন। আমরা বলতে চাই না, আপনিই বলুন আপনি আসলে কি মিন করছেন? কোন আশঙ্কার জায়গা থেকে এরকম একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন?" প্রথমত হলো যে বিএনপি একটা ইতিবাচক দল। তারা সবকিছুর মধ্যে একটা সম্ভাবনা দেখে। যেমন ২০১৮ সনে যখন নির্বাচন হলো, আমি তো বিএনপির প্রার্থী ছিলাম। হু, হু। আমাদের জীবন তামাতামা হয়ে গিয়েছিল ২০১৮ সনের ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে, এবং সারা বাংলাদেশের সব জায়গাতে সমহারে জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে একই হারে হচ্ছিল। তো দেখলাম যে বিএনপির যারা সেন্ট্রাল কমান্ড ছিলেন, মির্জা ফখরুল সাহেব বা ওই সময়টাতে ডক্টর কামালের নেতৃত্বে যারা ছিলেন, মানে তারা এই বিষয়টা বিশ্বাস করতেন না যে আমাদের জীবনটা যে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যত টেলিফোন করি, যত কিছু করি, কথাবার্তা বলি, মানে কেউ বিশ্বাস করেন না। হুম। তো এই অবস্থাতে চলতে থাকলো, এবং দেখলাম যে যেদিন ভোট হচ্ছিল, সেই নির্বাচনের দিন, সেই দিনও মির্জা ফখরুল সাহেব বললেন যে চমৎকার ভোট হচ্ছে, অনেক সুন্দর ভোট হচ্ছে। তো ওটাকে আসলে আমার মনে হলো যে এইবারও দেখা গেল যে বিএনপি নির্বাচনের ব্যাপারে, তারপরে নির্বাচনে বিজয়ের ব্যাপারে একেবারে শতভাগ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ নির্বাচনের ব্যাপারে যতটা না ইতিবাচক, তার সাথে বেশি ইতিবাচক বিএনপি। এবং বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে, হুম। এবং জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবার পরিজনের যে এই মুহূর্তে যে রাষ্ট্রীয় প্রোটোকল এবং ব্যক্তিগত প্রোটোকল, ঠিক প্রোটোকলটা দেখে মনে হচ্ছে যে মানে জনাব তারেক রহমান সাহেব তিনি প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি জুবাইদুর রহমান, তার যে সন্তান আহ, জায়মা রহমান, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী, বা বেগম খালেদা জিয়ার প্রতিভূ নেক্সট ইনহেরিট, এইভাবে কিন্তু পথে ঘাটে মাঠে তাদেরকে প্রদর্শন করা হচ্ছে, অথবা তারা প্রদর্শিত হচ্ছেন, হোয়াট এভার মেবি। তো এরকম যখন রাজনীতিতে সবকিছুই ইন অ্যাডভান্স হয়ে যায়, এটার প্রকৃতির একটা বিচার হলো এটার ফলাফল প্রায় না, প্রায় সব ক্ষেত্রে রিভার্স হয়ে যায়। রাজনীতিতে কোনো সারপ্রাইজের কোনো জায়গা নেই, এবং এখানে এসে ভিনি ভিডি ভিসি আসলাম, দেখলাম আর জয় করলাম, এটা হয় না। এটা কখনই হয় না। এখানে মূল ব্যাপারটা হলো যে তারেক রহমান সাহেব তার দলের জন্য যথেষ্ট তার যাকে বলে দায়িত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং তিনি স্যাক্রিফাইস করেছেন। সে দীর্ঘদিন বিদেশে থেকেছেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে, কিন্তু এই সময়টাতে এসে ২৫শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে এসে আপনি যদি ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে প্রধানমন্ত্রী হয়ে যান, এটা হয় না। মানে কোথাও এরকম ঘটনা ঘটেনি। আমি একেবারে ইভেন শুধুমাত্র হামিদ কারজাইয়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল, মানে এসে আর কি। না, তিনি না হয় দীর্ঘদিন নির্বাসনে থেকে এসেছেন, কিন্তু তার দল তো ছিল। তার দল তো গণসংযোগ চালিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। তার প্রতিনিধি ওটাই হিসেবে তারেক রহমান ১৭ বছর পর ফিরে এসেছেন। তো তিনি প্রধানমন্ত্রী হবেন বিষয়টি তো ওরকম না। মানে বিএনপি ক্ষমতায় যাবে সেটি কি আরো আগে ধর্তব্য নয়? অবশ্যই। এখানে মূল ব্যাপারটা হলো যে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে, এটা আমরা সবাই বলছি। তার হুম, জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই, এটাও আমরা সবাই বলছি। কিন্তু মূল ব্যাপারটা হলো যে এখানে যে তাদেরকে কেন্দ্র করে বিশেষ বিশেষ মহলগুলো যেভাবে তাদেরকে আপহোল্ড করছে, সামনে এগিয়ে দিচ্ছে, এবং তাদেরকে যেটা হয়, যেমন বিএনপি যদি তার আপন যোগ্যতা বলে, সমস্ত কিছু কর্ম বলে, সবকিছু করে যেতেন, সেখানে আমার কাছে মনে হতো যে এখানে কোনো সমস্যা নেই। আমার হুম, কাছে যেটা মনে হচ্ছে যে সামবডি, দেশি বিদেশি বিভিন্ন যে পক্ষ, একটা প্ল্যান্ড ওয়েতে তারা একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর দৌড়ে এগোনো। এটা তারেক রহমান সাহেব কিন্তু বলেননি, বা বিএনপির লোকজন বলেননি। হুম, কারা হুম। বলছে?
তারপরে তিনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কারা বলছে? বিএনপির লোক যতটা না বলছে, বাইরের লোক তত বেশি বলা হচ্ছে। থার্ডলি হলো যে এই যে রাষ্ট্রীয় প্রোটোকল, যেখানে অন্যান্য সারা বাংলাদেশ, যেখানে আমরা দেখেছি নাহিদ ইসলামকে প্রোটোকল দিয়েছে, যেখানে আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল দিয়েছে, যেখানে আমরা দেখেছি জামাতের আমিরকে প্রোটোকল দিয়েছে, অল অন সার্টেনিটি সবাইকে বাদ দিয়ে, মানে তাদেরকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবকে দিয়েছে। এটা আমার কাছে মনে হলো কি যে ওই ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম। মানে আপনি একেবারে গাছে উঠালেন মই দিয়ে গাছ উঠলে পরে মইটা সরিয়ে নিলেন। এখন এই যে একটা প্রোটোকলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এখন সেই প্রোটোকলটা যদি অল অন এ সাডেন সরিয়ে নেওয়া হয় জাস্ট ফর 1 আওয়ার, মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ম্যাসাকার হয়ে যাবে এবং পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। মানে এখানে হলো আমার আপত্তি। বিএনপি যদি তার প্রতিটি কাজ নিজের মতো করে করতে পারতো, প্রতিটি ন্যারেটিভ নিজেরা তৈরি করতো, বিএনপির লোকজন যদি বলে হ্যাঁ তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী, বিএনপি কথা বলছে না, ইকোনমিস্ট বলছে, অন্যান্য গার্ডিয়ান পত্র, বলছে। গার্ডিয়ান বলছে। এই জিনিসগুলো, গার্ডিয়ান কাদের পত্রিকা? গার্ডিয়ান বেসিক্যালি তো আওয়ামী লীগের পত্রিকা। গার্ডিয়ান বেসিক্যালি বর্তমান টিউলিপের পত্রিকা। ওখানে ইংল্যান্ডে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট বলতো, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট বলতো, তাহলে আমি মানে মনে কিছু করতাম না। কিন্তু বলছে তো মানে এমন একটা পত্রিকা, আওয়ামী লীগের পত্রিকা, টিউলিপ সিদ্দিকের পত্রিকা, কে আর স্ট্রমারের পত্রিকা, এটা ইংল্যান্ডের সব জিনিসগুলো জানে, এই কথাগুলো বলছে বা ডিপ্লোম্যাটও ইকোনমিক্সের বলছে, কথাগুলো। ডিপ্লোম্যাটে কয়েক ঘন্টা আগে একটি প্রতিবেদন দিয়েছে তারেক রহমান সম্পর্ক প্রধানমন্ত্রী, মার্কিন বেসড ডিপ্লোম্যাট। হয়তো মার্কিন বেস ডিপ্লোম্যাট, কিন্তু মার্কিন বেস ডিপ্লোম্যাট হলে প্রো ইন্ডিয়ান ডিপ্লোম্যাটের যারা আছে এখানে, যে সমস্ত কাজকর্ম করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সবাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নয় বা আমেরিকার পক্ষে নয়। এখানে আপনি ধরেন ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট আসা আর নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট আসা কিন্তু এক নয়। আবার নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট আসা আর ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিনে একটা নিউজ আসা কিন্তু এক নয়। আপনি কিন্তু সাংবাদিক, আপনি জানেন যে এখানে ওদের দীর্ঘদিনের প্রায় মোর দেন 200 ইয়ার্স একটা ট্রেডিশন আছে। ইংল্যান্ডেও তো দ্রুপ, ইংল্যান্ডে দ্য সান, দ্য টেলিগ্রাফ, তারপরে শেষে দ্য ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা পত্রিকারই কিন্তু আলাদা একটা আইডিওলজি আছে। একটা বিশেষ সরকারকে তারা সমর্থন করে, বিশেষ দলকে তারা সমর্থন করে এবং ওভাবেই তারা প্রচার করে। এখন তারেক রহমান সাহেবকে যারা প্রধানমন্ত্রী বানাচ্ছেন, দেশি এবং বিদেশি যে জিনিসগুলো আছে, এই যে চক্রটা রয়েছে, সেই চক্রদের অ্যাক্টিভিটিসটাই আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এটা হলো আমার আপত্তি। তো সেই দিক থেকে হলো কি যে এখন নির্বাচনের যদি আপনি স্বাভাবিক ধরেন, হাতে গোনা 10-12টা বা 15-20টা সিটে প্রতিযোগিতা হচ্ছে জামাতের সঙ্গে, আর 4-5টা সিটে, 4-5টা সিটেও না, 2-3টা সিটে ধরেন আমাদের নুরুল হক নুরু আর এদিকে রুমিন ফারহানা, এরকম দুটো সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নিজের দলীয় প্রার্থীদের বিরুদ্ধ পক্ষের সঙ্গে। অর্থাৎ বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার সঙ্গে অন্য পক্ষের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর বাইরে কিন্তু বাংলাদেশের কোথাও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। বিএনপির প্রার্থীরা লোকজন নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে। আর বিরক্তি, মানে জাস্ট মানে যেটাকে বলা হয় নুইসেন্স, এটা তৈরি হচ্ছে মির্জা আব্বাসের এই সিটটিতে। মির্জা আব্বাসের এই সিটটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, আর যেহেতু সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ তাসলিম যারা, ও বিভিন্ন জায়গাতে যাচ্ছে, ঘোরাফেরা করছে, এইগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আর এই যে একটা ভিডিও ভাইরাল হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ডাক্তার, তার এই কারণে, আদারওয়াইজ এই ভদ্রলোকের নাম আমি এখন পর্যন্ত জানি না। তাহলে কি নির্বাচন? মানে নির্বাচন তো হচ্ছে না, এখানে পুরো মাঠটাই তো বিএনপির দখলে। এখন পুরো তাহলে মাঠটা তাহলে তাহলে আপনার আশঙ্কা কেন? আমার দুটি প্রশ্ন, একটি হচ্ছে যদি আওয়ামী পন্থী পশ্চিমা গণমাধ্যম অথবা মার্কিন পন্থী যে গণমাধ্যমগুলো, তারা একটা পোর্ট্রেট নির্মাণ করার চেষ্টা করছে যে তারেক রহমানই প্রেসিডেন্ট, এবং সেখান থেকে একটা গা ছাড়া ভাব চলে আসে। আমরা জানি যে নির্বাচনী মাঠে যারা প্রতিনিধি থাকে তাদের একটি গা ছাড়া ভাব চলে আসে, যে আগে থেকে তাদের পক্ষে বিপুল সমর্থন দেখানো হচ্ছে। কেন দেখানো হচ্ছে এটি? আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি যে আশঙ্কাটি করছেন সেটি কোনো ব্লুপ্রিন্ট, বিশেষ কোনো মহলের ব্লুপ্রিন্টের মাধ্যমে তারেক রহমান বা বিএনপি কে হারানো হবে এই জায়গা থেকে, নাকি স্রেফ ভোটের মাধ্যমেই তারেক রহমান বা বিএনপি হারবে, এটিকে মিন করে? এখানে কোনো ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করার মতো কোনো অথরিটি বাংলাদেশের নেই অ্যাট দিস মোমেন্ট। বুঝার চেষ্টা করুন। গত 17 মাসে আমরা যা কিছু করেছি, যে যার অবস্থান থেকে যে যত লম্ফ দিয়েছি, ঝম্প দিয়েছি, এমনি এমনি আমাদের লাভ দিতে ভালো লাগে তাই দিয়েছি। আপনি লাভ দিয়েছেন, আপনার নিজের ভালো লাগছে তাই লাভ দিয়েছেন। আমি দিয়েছি বা দিচ্ছি, আমাদের ভালো লাগছে। কিন্তু আমাদের পেছনে মানে কোনো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, গোল আছে, মানে এরকম আমি দেখছি না কারোর মধ্যে।
আর এই লম্ফঝম্প দিয়ে কেউ কখনো ধারাবাহিকভাবে গত 17 মাসে সফল হয়েছে তার কোনো উদাহরণ নেই। বরং এই সময়ের মধ্যে অনেকগুলো সম্পর্ক তৈরি হয়েছে, আবার অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে। আমরা প্রথম যেটা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক। তারপরে আমরা দেখলাম যে সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে জামাত। পরবর্তীতে দেখলাম জামাত, সমন্বয়ক, ইউনূস তারা একত্র হয়ে এনসিপি করল। আবার দেখা গেল এনসিপি জামাত তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। এরপর এনসিপি জামাত আলাদা হয়ে গেল। এরপর এনসিপি জামাত আলাদা হওয়ার পর আবার তাদের মধ্যে তারা আবার এই ইদানিংকালে একত্র হয়ে গেল। আমরা প্রথমে দেখলাম যে জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক, মধ্যে দেখলাম একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, আর এখন কোন অবস্থা আছে আমরা জানি না। প্রশাসনের দুটো গ্রুপ, বড় গ্রুপ যারা আছে তারা জামাতের নিয়ন্ত্রণে, ছোট গ্রুপ যারা আছে তারা বিএনপির নিয়ন্ত্রণে। জামাত ইন্টেলেকচুয়াল লেভেলে তারা তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং বিশ্বের যে পরাশক্তিগুলো আছে আমেরিকা, চীন, তারপরে শেষে ইউরোপীয় ইউনিয়ন ইনক্লুডিং ভারত, তারা জামাতকে পছন্দ করছে। আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে কেবলমাত্র ভারত মানে 50-50, তারা জামাত, আওয়ামী লীগ এবং বিএনপি মানে তাদেরকে একটা লিবারেল দিয়েছে, যে জিতে আসবে তাকেই গ্রহণ করবে। ওদিকে পাকিস্তান জামাতের সঙ্গে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছে। আমেরিকা এখনো পর্যন্ত বিএনপির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। এই হলো বাস্তবতা। সেনাপ্রধান আসেন, সেনাপ্রধান এ যাবৎ যতগুলো কমিটমেন্ট করেছেন, যতগুলো হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন, একটাও বাস্তবে কাজে আসেনি। সেনাপ্রধানের কথা মতো যদি বাইরে যারা যারা কথা বলেছে, কাজ করেছে, চেষ্টা করেছে তাকে হেল্প করার জন্য, প্রত্যেকটা লোক বিপদে পড়েছে, বেইজ্জতি হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন সেই সেনাপ্রধান বলছেন যে নির্বাচন হবেই। এখন সেই সেনাপ্রধান যত বলছে নির্বাচন হবে, তত বেশি অনেক মানুষ বলছে যে তিনি তো ইচ্ছা করেই ডিসেম্বর মাসে, তার তো দৃঢ়তা ছিল যে এই 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তারেক রহমান সাহেবকে তিনি রাজি করিয়ে ফেলেছেন। তো সেই তারেক রহমান সাহেব সেনাপ্রধানকে বাদ দিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নেগোসিয়েশন করে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছেন। ফলে এখন সেনাপ্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করবেন, তারেক রহমান করবেন, নাকি উনি এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ওনার বাহিনী দিয়ে সাহায্য করবেন? এরপর সেনাপ্রধানের হঠাৎ করে তার যে বক্তব্য, দেখা গেল যে এই নির্বাচনে সেনাবাহিনীকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে তোমরা রুমের মধ্যে ঢুকতে পারবে না। সেনাপ্রধান বলেছেন যে যদি রুমের মধ্যে কোনো অকারেন্স ঘটে আমরা কিন্তু বসে থাকবো না। আপনি কথাগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন যে ভোট কেন্দ্রে বুথের ভিতর কোনো সেনা সদস্য যেতে পারবে না, বুথের বাইরে তাদেরকে অবস্থান করতে হবে। তো সেখানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবস্টিটিউট হয়ে তারা সাহায্য করবে, তারা প্রাইম ফ্যাক্টর হয়ে সেখানে কাজ করবে না। তো এটা সেনাবাহিনীর মধ্যে হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই জন্য সেনাপ্রধান বলেছেন যে না, আমরা যদি বুথের মধ্যে কোনো ঘটনা ঘটে তাহলে আমরা বসে থাকবো না। এখন এই যে ওনার যে বসে না থাকার যে হুমকি ধামকি, এটা বাস্তবে কতটা হবে? এর আগে তো তিনি এই যে বিডিআর যে মিউটিনি হলো সেটা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছিল, সেটা নিয়ে উনি বেশ হুমকি দিয়েছিলেন যে নো ডট, নো দাড়ি কমা কোনো সেমিকোলন না, এটা এইভাবেই হয়েছে। কিন্তু ওনার কথা তো সেটা বাস্তবায়িত হয়নি। সেই মানে কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট আলটিমেটলি এটি সেনাবাহিনীকে মানে টোটাল মানে রাষ্ট্রযন্ত্রকে, ওই সময়ের একটা রাষ্ট্রযন্ত্রকে একটা প্রশ্নের মুখোমুখি ফেলেছে। এবং সেই রিপোর্ট অনুযায়ী বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, বর্তমান যিনি আইজিপি রয়েছেন, তারা সবাই মোরালেস এই ঘটনার সাথে দায়ী। তো এরকম একটা গোজামিল যে অবস্থার মধ্যে কেউ একটা ব্লু প্রিন্ট করবে, একটা মাস্টার প্ল্যান করবে, করে সেটা নির্বাচনের মাঠে বাস্তবায়ন এগুলো কি মাস্টার প্ল্যানের অংশ নয়? সেনাপ্রধান যা বলছেন, তিনিও তো অন্যতম স্টেক হোল্ডার, অন্তত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখতে পারেন। আপনি যেগুলো বললেন সব ঠিক আছে, তাহলে তাহলে তার কথাগুলো কেউ আমলে নিচ্ছে না, অন্তত গভর্নমেন্টে যারা আছে। আমার বক্তব্যটা হলো যে এখানে কোনো উপদেষ্টা আপনাকে জেলে নেওয়া, আনিস আলমগীরকে দুর্নীতি মামলায় ফাঁসানো বা অন্য যে কোনো নিরীহ গোবেচারা টাইপের যারা লোকজন আছে, যারা শুধুমাত্র এই কথাবার্তা বলার চেষ্টা করে, যাদের কোনো সংগঠন নাই, কোনো কিছু নাই, তাদের সাথে বাহাদুরি দেখানোর ক্ষমতা অনেকেরই আছে। কিন্তু শক্ত যাদের ভিত্তি আছে, বিএনপির, জামাতের, এনসিপির, তারা দিনের পর দিন নিজেদের ইচ্ছেমতো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে। সেটা ইলেকশন কমিশনারের সাথে, সেনাপ্রধানের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, থানা পুলিশ প্রশাসনের সঙ্গে, র্যাবের সঙ্গে, যেখানে যেভাবে দরকার সবাই করে যাচ্ছে। ওটাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করে
মানে ইনক্লুডিং জুডিশিয়ারি, এই জায়গাতে গত ১৭ মাসে একটা সিঙ্গেল উদাহরণ তৈরি হয়েছে, এটা আমি দেখছি না। ফলে এখানে হয় কি, নিশ্চয়ই। হ্যাঁ, ফলে কি হচ্ছে, রেলগাড়ি চলছে, চলতে চলতে যদি এটা সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ, সফল হয়ে যায়, কিন্তু কোনো জায়গাতে যদি কোনো একটা ছোট্ট একটা কারণে আটকে যায়, ওটাকে চালু করার মতো কোনো অথরিটি, কোনো ইঞ্জিন, কোনো মেকানিক্স নেই। এটা হলো আমার বক্তব্য। কিন্তু এখানে একেবারে ব্লু প্রিন্ট করে, মাস্টার প্রিন্ট করে কোন একটা জিনিস বাস্তবায়ন করবে, ওরকম কোন দেশি বিদেশি শক্তি নাই। আমি একটু একটু জানতে চাই গোলাম মাওলানা রনির কাছ থেকে যে আবার সেনাপ্রধান যা বলেছেন একেবারে তার বাইরে সবকিছুই ঘটেছে এমন কিছু না। যেমন তিনি বলেছেন নো ব্লাডি করিডোর। করিডোর ইস্যুটা কিন্তু এখনো অনিষ্পন্ন অবস্থাতেই আছে। কিন্তু আবার এটা উনি ১৮ মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন। ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়ার এখন একটি সম্ভাবনা, আমি এখনো সম্ভাবনার কথা বলছি যে অন্তত হচ্ছে তো, মানে ঘোষিত তারিখ রয়েছে। তো তার চাওয়ার বাইরে সবকিছু হচ্ছে এমনটাও কি আমরা বলতে পারবো সবকিছুতে? তার চাওয়ার বাইরে, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। আমি তার প্রতি কৃতজ্ঞ। এর কারণ হলো যে তিনি অনেক ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন। তিনি ধৈর্য ধারণ করার পরে এট লিস্ট ভালো কিছু হয়নি, এটা ঠিক আছে, কিন্তু মন্দ কিছু হয়নি। আমাদের মানে যে বিষয়গুলো আছে, মন্দ কিছু হয়নি। তো মূল ব্যাপারটা যেটা হলো যে করিডোর, তারপরে বন্দর নিয়ে চুক্তি, মানে কোনো একটা জিনিস কিন্তু থেমে নেই এখনো পর্যন্ত। হুম, হুম, হুম। রাইট। মানে ব্যাপার হলো যে প্রকাশ্যে যে কি হচ্ছে, এই যে ৯ তারিখে একটা গোপন চুক্তি হবে। এখন ৯ তারিখে একটা গোপন চুক্তি হবে, ডিপি ওয়ার্ল্ড পোর্ট বন্ধ রয়েছে, সবকিছু আছে। অর্থাৎ ইভেন আপনি যদি এই সময়টাতে আপনি মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যদি আপনি স্ট্রংনেস চিন্তা করেন, যে তারা যেটা চেয়েছে ওটাই কিন্তু হয়েছে। আমার বক্তব্যটা হলো আইদার সেনাপ্রধান, আইদার ডক্টর মোহাম্মদ ইউনূস, আইদার তারেক রহমান, অথবা আইদার জামাত আমির। এখন এদের হাতেই তো ক্ষমতাগুলো। আমি চাচ্ছিলাম যে সম্মিলিতভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকুক, তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিক, ওটা বাস্তবায়িত হোক, অথবা এদের মধ্যে যেকোনো একজন নেতা হন এবং তার কথা মতোই সুন্দর মতো সবকিছু চলুক। কিন্তু এখানে আসলে চলছে না। যে যেখানে তাহলে বসছে, যার খেলছে যে কারা? খেলছে কারা? আমি যদি এই প্রশ্নটা করি এখানে এবং আমি যদি সরাসরি আপনাকে জানতে চাই, তাহলে সেনাপ্রধান যা চাইছে উল্টো ঘটনাগুলো ঘটছে। তাহলে সেনাপ্রধান ১২ তারিখে নির্বাচনের বলেছেন যে নির্বাচন হচ্ছে। আমরা সবাই আগ্রহী, নৌবাহিনী আগ্রহী, বিমান বাহিনী আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী। তার মানে কি নির্বাচন হচ্ছে না এরকমটা ধরে নিব? না, না, না। আমরা সবাই আগ্রহী, ভীষণ রকম আগ্রহী। কি হচ্ছে তা দেখার। কি হবে তার জন্য না, কি হচ্ছে তা দেখার জন্য। সেনাপ্রধান বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, তারেক রহমান সাহেব এত সুন্দর করে ঘোরাফেরা করতেছেন। আচ্ছা দেখি কি হয়, দেখি কি হয়। মানে আমরা এখানে কি হচ্ছে, আমাদের যে যত ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বায়োলজিক্যাল, কেমিস্ট্রি, যা কিছু আছে, আমরা সমস্ত জ্ঞান গরিমা এগুলো সব এখন বস্তাবন্দি করে রেখেছি। আমরা এতকাল বলছি যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এখানে নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে একপাক্ষিক নির্বাচন হলে এখানে আনন্দমুখর হবে না, পার্টিসিপেটরি হবে না, লোকজন এখানে আগ্রহ নিয়ে আসবে না। তারপর শেষে আমরা বলেছি যে একই দিনে দুটো নির্বাচন, সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট ইলেকশন, এটা ঠিক হচ্ছে না। আমরা বলার চেষ্টা করছি যে এই হানা ভোটটা এই মুহূর্তে ঠিক হচ্ছে না। এই জিনিসগুলো আমরা তো বলার চেষ্টা করছি। বলতে বলতে আমরা যারা এই কথাগুলো বলেছি, আমাদেরকে একটা ঘোড়ার ডিমের একটা পশম হিসেবে তারা কাউন্ট করেনি। কাউন্ট না করার কারণে আমরা কি করছি, আচ্ছা ঠিক আছে, আমাদের কথা যখন শুনলাম না, তোমাদের কথা তোমরা যা কিছু করতেছো, আচ্ছা দেখি কি হয়। মানে এই মুহূর্তে তো আসলে এর বাইরে আপনার আমার কি করার আছে বলেন। ফলে আমরা তো এখনো এই জায়গাতে, আমাদের তো একটা জিনিস হলো লজ্জা শরমের তো আছে। গত ১৭ মাস যাবৎ বলতে বলতে আমরা এত বেহায়া হতে পারিনি। এখন লজ্জায় আমরা বলতে যাচ্ছি, ঠিক আছে, সেনাপ্রধান যখন বলতেছেন, সেনাপ্রধান বলতেছে হ্যাঁ, আমি করব, এটা সবকিছু করতে আছি, এবং এখনো সে দেখা যাচ্ছে খুব স্টাইল করে কথা বলছেন। মানে তার ব্যক্তিত্ব, কণ্ঠে ব্যক্তিত্ব ফুটানোর চেষ্টা করছেন, সবকিছু করার চেষ্টা করছেন। এখন এইগুলো হয় কি, যে এত কিছুর পরে মানে সেনাপ্রধান যখন স্বাভাবিক ভাষায় কথা না বলে কমান্ডিং ভয়েসে কথা বলছেন, এখন সেই কমান্ডিং ভয়েস যে তার এমপি, তার পুলিশ, মানে মিলিটারি পুলিশকে যেভাবে জামাতের একজন প্রার্থী যেভাবে গালাগালি করছেন, সেই গালাগালির পরে সেনাপ্রধানের কণ্ঠটা এতটা ভারী হওয়া উচিত না, কণ্ঠটা আর একটু নামালে ভালো শোনা যায়। তো এখন এটা উনার ফিলিংস না হতে পারে, আমাদের তো হচ্ছে। হ্যাঁ, উই ফিল সরি যে এটা তাহলে আমাদের খারাপ বিষয় লাগছে। কি দাঁড়াচ্ছে? আপনি যেটি আ যে আশঙ্কা থেকে বা যে অনুমান থেকে কথাগুলো বলছেন যে ১৩ তারিখে বিএনপি কি করবে? তার মানে নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নেগেটিভ তার মানে পজিটিভ কিছু আমাদের এটা হলো শুনে আমাদের দেশটা হলো পান্না আপনাকে একটা কথা বলি, জি অসম্ভবের দেশ, এখানে সবকিছু হতে পারে। আপনাকে আমি 2012 সনের একটা ঘটনা স্মরণ করাই দিই। 2012 তখন খুব প্রবল বেগে বিচার হচ্ছে এবং গণজাগরণ মঞ্চ চলছে। তখন 71 টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন আপনার মুনতাসির মামুন। তো তিনি ঠিক সেম কথাটা বলছিলেন, দেখেন এটা একটা অসম্ভবের দেশ। আজ আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, এই একই কোর্টে যুদ্ধাপরাধীরা এখান থেকে বের হয়ে যদি আমাদের বিচার করে এই কোর্টে, আমি খুব আশ্চর্য হব না। দেখেন যেই বাস্তবতা কথা তাই। যে কথা উনি 12 সনে বলেছেন, ঠিক সেম কথাটা 2026 সনে হচ্ছে, হয়ে গেছে। তো যার জন্য এখানে আপনি এই বাংলাদেশে যেখানে এত দ্রুত 2 মাসের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, শীতে মানুষ মরে যাচ্ছে, 15 দিন পর আবার সে গরম চলে আসে। তো কাজেই এখানে 13 তারিখে যে কোনো কিছু হবে আর কোনো কিছু হবে না, এটা আমরা কেউ বলতে পারি না। কেউ বলতে পারে না। যেভাবে শেখ হাসিনা কত সুন্দরভাবে রান্না করেছেন, দুপুরে খাওয়া-দাওয়া করবেন, সবকিছু করবেন। খাবার মুখে দেওয়ার মতো সময় তার হয়নি। বুঝতে পারছেন ঘটনা? কত সুন্দর, তার অনেক সুন্দর, সুন্দর শাড়ি ছিল। একটা ব্যাগ গুছানোর মতো সময় তিনি পাননি। এই বাংলাদেশ, এই বাংলাদেশ। ফলে ১৩ তারিখ অনেক বহুত দূর, অনেক দূর। আপনি ১৩ তারিখ সকালবেলাও বলতে পারবেন না ১৩ তারিখ দুপুরে কি হবে। বলতে পারি না, কিন্তু আপনার ফোরকাস্টিংটা তো নিশ্চয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি যদি একটু সরাসরি জানতে চাই তাহলে এটা ধরে সর নিচ্ছি বিএনপি যে আশা করছে সেটি হবে না, এবং এটা আমরা অনেকেই মনে করছি যে এত সহজ নয় বিএনপির জন্য পথটা ক্ষমতার মসনদে যাওয়া। তো ১ম কথাটার সাথে আমি দ্বিমত করি। মানে ২য় কথাটা আমি মানে বিএনপি যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না। আমি এটা না বলে যেটা বলতে চাই যে বিএনপি যত হুম, হুম। সহজে সবকিছু মনে করছে, অত সহজে সবকিছু হবে না। আমি আজকে দেখলাম যে ২০১৪-১৫ ১৬-১৭ সালে শামীম ওসমানের একটা বক্তব্য বেশ ভাইরাল হয়ে গেছে। ১৬-১৭ সালে তিনি বলছিলেন যে, "আমি কখন মরে যাই আমি জানি না। আমার ক্ষমতা কখন চলে যায় জানি না। আমাকে কে মারবে তাও জানি না, আপনারাও মারতে পারেন। কিন্তু একটা কথা বলে রাখি বিএনপির ভাইদেরকে, আওয়ামী লীগ চলে যাবে ক্ষমতা থেকে, যদি চলে যায় আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যাদেরকে দুধ কলা দিয়ে পুষতেছেন, তারা এমন একটা খেলাধুলা করে আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে ধামাচাপা দিয়ে তারা ক্ষমতায় আসবে, আপনারা তখন আঙ্গুল চুষারও সময় পাবেন না। মানে আপনার পলিটিশিয়ান উত্তরটা হলে কিন্তু পেয়ে গেছে। আপনার উত্তরটা সম্ভবত দর্শক পেয়ে গেছে। আমিও মানে পেয়েছি। যারা কিন্তু পলিটিশিয়ান হচ্ছেন তাদের হয় কি, পলিটিশিয়ান যারা আছে, আল্লাহ এমন কতগুলো জিনিস পলিটিশিয়ানদের মধ্যে দিয়ে দেয়। সামটাইমস তারা পলিটিশিয়ান, দার্শনিক, জ্ঞানী-গুণী যারা লোকজন আছে, কবি সাহিত্যিকরা কখনো, কখনো 100 ইয়ার্সকে তারা প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ? এটা এত সোজা নয়। মানে মানুষের সাথে মেশা। ফলাফলটা আমরা পেয়েছি। আপনি অন্তত যেটুকু আকার ইঙ্গিতে বেশ আ আ কৌশলে কথাটি বলছেন, উত্তরটি সম্ভবত অডিয়েন্স পেয়েছে, আমিও পেয়েছি। আ কিন্তু সেটা কি সো কল্ড নির্বাচনের মাধ্যমে নাকি নির্বাচন ছাড়াই কিছু হবে? না, এখানে মানে হোয়াট এভার মেবি, মানে আপনাকে তো একটা স্টেপে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে যদি হয়, নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরে যদি আ নির্বাচনের ফলাফল অনুযায়ী কাঙ্ক্ষিত কোনো কিছু না হয়, অনাকাঙ্ক্ষিত হয়, ক্ষতিটা বেশি হবে। মানে সবার ক্ষতি, সকল পক্ষের ক্ষতিটা বেশি হবে। সেটিই আমাদের আশঙ্কা। আর যদি ধরেন নির্বাচনের আগে, মানে যারা চক্রান্তকারী, তাদের চক্রান্ত যদি নির্বাচনের আগে সফল হয়, তাহলে শুধুমাত্র পক্ষসমূহ ক্ষতিগ্রস্ত হবে, বাইরের লোক কম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু নির্বাচনের পরে যদি কখনো মানে ৩য় কোনো, ৪র্থ কোনো বাজে জিনিস হয়, তাহলে আমরা যারা সাধারণ আমজনতা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটাই কথা। আ অনেক ধন্যবাদ গোলাম অনেক, আলী অনেক আপনাকে। এবং যে আশঙ্কাগুলো আমরা সবাই করছি, আমরা চাই আমাদের আশঙ্কাগুলো মিথ্যা প্রমাণিত হোক। খটকা লাগার কি আছে? যেমন ধরেন, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবেন, এটা কিন্তু বলতে হয়, ঘোষণা করতে হয়। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন, এটা কি ঘোষণা করার দরকার আছে? দরকার নেই তো। তো এখন পাকিস্তানের কথা নাই কেন? দুইটা কারণ হতে পারে। হতে পারে পাকিস্তানকে তারা মানে জামাতে ইসলাম, শোনেন ভাই একটা কথা কি,
জামাতে ইসলাম পার্টিও তো আসলে বেসিক্যালি আসছে পাকিস্তান থেকে। এখন ভারতেও আছে, কিন্তু পাকিস্তান জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, এটা তো একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জামাতে ইসলামের বিপদ আপদে পাকিস্তান জামাতে ইসলাম তো তাদের সংসদে পর্যন্ত এই প্রসঙ্গটা উঠায়। তাদের মধ্যে একটা সংযোগ তো আছেই। একসময় তো আমাদের জামাতে ইসলাম, যেটা বাংলাদেশ জামাতে ইসলাম, এটা তো পাকিস্তানি জামাতে ইসলামের পার্ট ছিল। দেশ বিভক্ত হয়ে গেছে, ওনারা চেষ্টা করছেন দেশটাকে এক রাখার জন্য, রাখতে পারেন নাই, দেশটা বিভক্ত হয়ে গেছে। কিন্তু দল তো একই রকম আছে। আগে তো নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, যেমন আগে বলা হতো কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সেরকম জামাতে ইসলামী ছিল বাংলাদেশে জামাতে ইসলাম। কারণ এখন মানে জামাতে ইসলাম আরও অনেক জায়গায় আছে, বাংলাদেশে একটা আছে, এরকম নামকরণ তো আগে ছিল। তো তারপরে সরকার একটা আইন করলো যে ওরকম করা যাবে না, অন্য কোনো দেশের অংশ হওয়া যাবে না পার্টি। তারপরে এটা আওয়ামী লীগ আমলে আইন ছিল, তারপরে তারা নাম চেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলাম করছে। তো এগুলো যা কিছু চেঞ্জ হয়েছে, এটা তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বাধ্যতামূলকভাবে, চাপে পড়ে। বাট চাপ না পড়লে মনে মনে তারা তো এটাই ছিল। এখনও তারা তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ, এক ধরনের মানে আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক, রক্তের বাঁধন, যে একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এখন এখানে নারীর কারণ না, এখানে হয়তো মুক্তিযুদ্ধের কারণ। মুক্তিযুদ্ধের কারণে পৃথক হয়ে গেছেন, কি করবেন বলেন? এখন মানতে হয়, কিন্তু এটা দরকার পড়ে না। আবার আমি থাইল্যান্ডের বুঝলাম না যে থাইল্যান্ডের সঙ্গে নামটা আসলো কেন। থাইল্যান্ড তো আমাদের নিকটতম প্রতিবেশী না। না, আপনি যে বললেন যে ভাইয়ের কথা কি আর বলার প্রয়োজন আছে? সেই ভাইয়ের প্রসঙ্গটিকে আসলে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের সমালোচনার মুখে না পড়তে হয় যে ওই দেখো সেই পাকিস্তান, নাকি বেশি চালাকি আচ্ছা, করতে গিয়ে ধরা পড়ে গেছে? ওনাদের মনের কথা আমি কেমনে করে বলবো? আর আপনি ওনার মনের কথা কেন খোঁজার চেষ্টা করতেছেন? কারণ ওনার এইটাই ওদের স্ট্র্যাটেজি যে আমরা এটুকু বলবো, এটুকু বলবো না। কিন্তু ভারতের সঙ্গে যে ওরা সম্পর্ক যেটা বলছেন, যেটা আমার কাছে ভালোই, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক। কেবল এটা ভারত কেন, পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক রাখা উচিত। এখন যাদের নাম বলছে তাদের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, যাদের নাম বলে নাই তাদের সঙ্গে অসম্মানের ভিত্তিতেও রাখা যাইতে পারে, এরকম কিছু হতে পারে। আমি জানি না, আমি জাস্ট এটা একটু ফান করলাম আর কি। মাদারীপুর 1 নম্বর আসনে সেখানে দেখলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে, এবং যারা এই স্লোগান দিচ্ছেন, যারা ভোট চাইছেন, তারা একেবারে কর্মী লেভেলের কেউ নয়, বরং মাঝারি গোছের বা আমরা স্থানীয় হিসাবে শীর্ষ নেতাই বলতে পারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাবেক সভাপতি, স্থানীয় চেয়ারম্যান তারা। এবং তারা সবাই নূরে আলম চৌধুরী লিটনের অনুসারী, তিনিই নাকি তাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনি কি মনে করছেন যে তাহলে আওয়ামী লীগ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, তারা যার যার অবস্থান থেকে তার এলাকার ভোটারদের, স্থানীয় নেতারা তাদেরকে ভোট দিতে বলছেন এবং বিএনপি কে ভোট দিতে বলছেন, বিষয়টি কিরকম? হতে পারে, আবার নাও হতে পারে। অনেকে হয়তো নিজেরাই নিজেদের মতো করে কাজ করছেন, কে জানে। এই যে আপনি যার কথা বললেন, এই ভদ্রলোক তো এখানে মোটামুটি কত টাকার যে মালিক হয়েছেন এই এমপি হওয়ার কারণে, উনি তো চিফ হুইপ ছিলেন। উনি চিফ হুইপ হওয়ার কারণে যে কত টাকার মালিক হয়েছেন এটা বোধহয় উনি নিজেও জানেন। ওনার ভাইও তো এমপি ছিলেন। তো এই লোকগুলি তো আপাতমস্তক করাপ্ট লোক। এবং উনারা যখন এখানে এমপি ছিলেন তখন ওখানে বিএনপি টিএনপি সবাইকে ওরা কিন্তু কিনে ফেলেছিলেন। ওখানে যারা রাজনীতি করেন এখন বিভিন্ন মার্কা নিয়ে, তারা তো ওনাদের লোক, টাকা দিচ্ছেন। উনি ওনার অনুগতদের বলছেন তোমরা এটা করো। কারণটা কি, যখন নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন যাতে তারা খুব আরামের সঙ্গে ফিরে আসতে পারে। আমি তো শুনেছি, এই এলাকার সম্পর্কে আমি কিছু কিছু জানি। আমি তো শুনেছি যে ওরা নাকি এখনও এদেরকে টাকা দিচ্ছে, যারা প্রার্থী হয়েছে তাদের অনেককেই তারা টাকা দিচ্ছে তাদের দাপটটাকে বজায় রাখার জন্য। তো এগুলি চলতে থাকবে। আবার পাশাপাশি এটাও দেখলাম যে ফরিদপুরে কি ভাঙা না কোথায় একটা ইয়েতে কেন্দ্রে, ওইখানে একজন ক্যান্ডিডেট ছিলেন, স্বতন্ত্র ক্যান্ডিডেট। আপনি তো তাকে চিনবেন, আমরাও চিনি, কারণ আমাদের একসময় উনি সাংবাদিকও ছিলেন, আরিফুর রহমান দোলন। উনি এখানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছেন এবং দোলনকে আদালত থেকে ওনার মানে মনোনয়নটা মানে প্রচারণাটা স্থগিত রাখা হয়েছে। এই স্থগিতের অর্থ কি আমি বুঝলাম না। মানে উনি কি তাহলে ব্যালট পেপারে ওনার নাম থাকবে নাকি থাকবে না, এটা আমার কাছে ক্লিয়ার না। স্থগিত মানে কি, বাতিল করে নাই, আদালত স্থগিত করে দিচ্ছে। তাহলে নির্বাচনটা কি স্থগিত হবে নাকি নির্বাচনটা নির্বাচনের মতো হবে? ওনার অপরাধ কি, ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে উনি এক সময়
কৃষক লীগের সহসভাপতি না কি একটা পদে ছিলেন। তো উনি বলছেন যে গত 6 বছর ধরে আমি এই দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তো গত 6 বছর ধরে অফিসিয়ালি নাই আমি। তা আমি যদি অফিসিয়ালি না থাকি তাহলে আমার ওই 6 বছর আগে আমি কি ছিলাম, ওই অপরাধে আমার এখন আমি নির্বাচন করতে পারবো না কেন? গত 6 বছর ধরে সে এই দলের কিছুই না, কোনো পদে এসে নাই, কিন্তু এখন তাকে বাতিল করা দরকার, অথবা সে খুব ভালো অবস্থানে আছে, তাই থামাতে হবে, থামাই দেওয়া হয়েছে। তো এই সমস্ত অভিযোগ তো উঠছে, অনেকে তো বলছে যে অনেক কিছু হয়েছে আদালতের মাধ্যমে যেগুলো নাকি সঠিক নয়। তো এখন এগুলো তো বলাও যাবে না, বললে আবার আদালত অবমাননা হবে। কিন্তু আপনি এই ঘটনাটা বলেন, আপনি তাহলে এটা কি হলো? আবার ওদিকে জয় বাংলা বলে আসলেন, তাকেও তো আপনি জেলে নিলেন না। অথবা যার পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে আসলো তার মনোনয়ন কি স্থগিত হবে? হবে না তো। তাহলে এগুলি এখন কি হচ্ছে? আমাদের ইউনূস সাহেব বলেছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিচ্ছেন। তো এখন এটা শ্রেষ্ঠ মানে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ এটা বলতে পারবো না। তবে এই যা দেখতেছি ভাই, এই নির্বাচন একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হতে যাচ্ছে, এতে আমার কোনো সন্দেহ নাই। অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে। এনসিপি লোকজন তো বলছে যে বিএনপিকে এই প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার সব করছে। তো এনসিপি তো একটা গুরুত্বপূর্ণ দল, তারা যখন এই ধরনের অভিযোগ করে, এই অভিযোগকে আপনি ইগনোর করবেন কিভাবে? পারবেন না তোর ভাই। কাজেই এই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে মনে করার কোনো কারণ আছে এরকম আমার কাছে মনে হয় না। এটা একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হচ্ছে। সেই পক্ষপাতটা কোন দিকে যেতে পারে? এনসিপি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে? এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছে। এটা কি বাস্তবতা বলে? বাস্তবতা সেটি বলে যে নির্বাচন কমিশন আমি বিএনপির পক্ষে কাজ বাস্তবতা করছে? খুঁজে ম্যাম, ওরা তো আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনারা যদি দাবি করে আমি আপনি কি ভাবলাম এতে কিছু যায় আসে? আমি তো অনেক কিছুই ভাবি। আমি তো ভাবি যে এই নির্বাচনে আওয়ামী লীগের বিশাল একটা সংখ্যক ভোটারকে বঞ্চিত করা হচ্ছে। তো এই ভাবনার কি মূল্য আছে ওদের কাছে? আছে। তারা তো এটা নিয়ে আমার সঙ্গে কেউ তর্কও করে না। আসো বাবা আলাপ করি, তুমি কোন বিচারে এই দলটা? কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে, আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে ভোট দিবে, কিন্তু আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা আপনি দায় দিয়ে দিবেন না কেন? একজন লোক 6 বছর আগে ইলেকশন করছে, 6 বছর আগে সে এই দলে একটা পদে ছিল, এরপরে সে কোনো পদে ছিল না মাঝখানে 6 বছরে। এখন তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? দিবেন না, এটা আমি মনে করি এটা অন্যায় হচ্ছে। তো এটা কি ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট মনে করে না তো। কাজে আমি আপনি কি মনে করলাম এতে কিচ্ছু যায় আসে না। বিএনপি কি মনে করে, জামাত কি মনে করে, এনসিপি কি মনে করে, আর এগুলির সঙ্গে সরকার কি মনে করে, এই সব মনে করে নিয়ে একটা খিচুড়ি পাকান, ওই খিচুড়ি খান, স্বাস্থ্য ভালো হবে। না, তারা আমাদের বক্তব্যকে আমাদের কথাকে মূল্যায়ন করুক আর না করুক, সাধারণ মানুষ তো নিশ্চয়ই আমাদের কথা শোনার জন্য, আপনার কথা শোনার জন্য বসে থাকে, এটি বাস্তবতা। সেই তাদের উদ্দেশ্যে তাদের তো নানান ধরনের আশঙ্কা রয়েছে, তাদেরও একটি হিসেব রয়েছে, সেই হিসেবগুলো মেলাতে চায় আমাদের মতো কিছু মানুষের কথা বা বক্তব্য শুনে। সেই জায়গা থেকে প্রশ্ন যে পক্ষপাত দুষ্ট চরমভাবে হবে এই নির্বাচন, সেটি কোন প্রক্রিয়ায়? প্রশাসনিক প্রক্রিয়ায়, কোনো ম্যাটিকুলাস নতুন করে ডিজাইন, নাকি বহিঃশক্তির কোনো প্রেসক্রিপশনে, নাকি ডক্টর ইউনূস যেটি চাচ্ছেন সেভাবেই হবে? এবং একই সঙ্গে প্রশ্ন, সেই পক্ষপাতটা কোন দিকে? এগুলো সবভাবেই হবে, সবভাবে হবে। কারণ আপনি দেখেন কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে, ঈশ্বর আওয়ামী লীগ, কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগ জামাতের দিকে, কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে। কাজে অনেক জায়গায় হবে। কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে নুরুল হক নূর, উনি স্বতন্ত্র, উনি আপনার গণ অধিকার পরিষদের প্রার্থী, ওনাকে তো বিএনপি সাপোর্ট দিয়েছে। উনি কালকে অভিযোগ করলেন যে ওনার ওখানে যে প্রতিদ্বন্দ্বী, যিনি একসময় বিএনপির লোক ছিলেন, বিএনপি থেকে এখন বহিষ্কৃত, সেই ভদ্রলোক নাকি প্রশাসনকে প্রভাব বিস্তার করতেছে। উনি একটা ব্যাখ্যাও দিলেন যে ওই প্রার্থীর, ওই ভদ্রলোকের স্ত্রী নাকি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা। তো সেই আমলার প্রভাবে নাকি ওখানকার যত প্রশাসন আছে সবাই নাকি তার পক্ষে কাজ করতেছে। অভিযোগ এটা। উনি এটা নুরুল হক নূর মনে করেন ছোটোখাটো কোনো নেতা না, একটা দলের কেন্দ্রীয় কমিটির সে সভাপতি, এবং বিএনপি যারা নাকি আগামীতে নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের দলের সমর্থিত একজন প্রার্থী। তুমি তো প্রকাশ্যেই অভিযোগটা করলেন, কোনো কাজ হচ্ছে তার মানে ওইখানে প্রশাসন ওই একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পক্ষপাত
মূলক আচরণ করছে, আবার আরেক জায়গায় প্রশাসন জামাতের পক্ষে আচরণ করছে, আরেক জায়গায় যে যেখানে পারছে সে সেখানে তার মতো করছে। ভাই সব জায়গায় বরং 10 জায়গায় বিএনপি, 10 জায়গায় আওয়ামী লীগ, জামাত, 10 জায়গায় অন্য দল, এই আমি কিন্তু এই হিসাবটা ওইভাবে করতে চাই না। আমার কথাটা হলো কি, যে কোনো জায়গায় পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করবে না, এটাই হওয়া উচিত। সেটা হচ্ছে না এই কারণে যে প্রশাসন হলো কি, আমাদের দেশের প্রশাসন এরা হলো চরিত্রহীন প্রশাসন। এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে, এবং তারা আগে বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে, অথবা সরকারের দিকে হেলে থাকে। তো এই প্রশাসন দিয়ে এভাবে, এবং যে ডিসি নিয়োগ করা হয়েছে, আমি তো বলেছিলাম যে এই ইলেকশন কমিশনের উচিত হবে যে এই ডিসিদেরকে সবগুলিকে চেঞ্জ করা, তো ওরা তো করে নাই। এই ইলেকশন কমিশনে মিনিমাম মেরুদণ্ড আছে বলে তো আমার কাছে মনে হয় না। যদি মেরুদণ্ড থাকতো তাহলে এই সমস্তগুলি সে চেঞ্জ করতো। যদি মেরুদণ্ড থাকতো তাহলে সে গণভোট বন্ধ করে দিত। গণভোটের নামে যেটা হতে যাচ্ছে, এটা তো আরেক পক্ষপাত দুষ্টতার একটা চরম উদাহরণ। প্রশাসন বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রশাসনের ঘাড়ে কয়টি মাথা যে এই গণভোট বন্ধ করে দেবে? বন্ধ করার ক্ষমতা কিংবা ম্যানিপুলেশন করার ক্ষমতা কিংবা ফেয়ার ফ্রি করার ক্ষমতা তো সেই একমাত্র ডক্টর ইউনূস সাহেব বা তার সরকারের। এখানে প্রশাসন, তার অধীনস্থ প্রশাসন, আমরা মাঠ পর্যায়ে যা বুঝি প্রশাসন বলতে, তাদের কি করা আছে এখানে? দেখেন আমি বলি আপনাকে, প্রশাসনের না, গণভোট বন্ধ করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের উচিত ছিল বলা যে এই গণভোট আমরা করবো না। এটা উচিত এই কারণে যে নির্বাচন কমিশন যেটাকে দণ্ডনীয় অপরাধ মনে করে আরপি অনুযায়ী, সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই কাজগুলি করা দণ্ডনীয় অপরাধ। টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে, এখনো করছে। সরকার করছে, জেলা প্রশাসক করছে, ইউএনও করছেন, সবাই। সেটা হলো ভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এটা দণ্ডনীয় অপরাধ, এটা ইলেকশন কমিশনই বলতেছে। তো এই অপরাধ করার পর তাদের চাকরি কী করে থাকে? তাদের সবাই তো মিনিমাম এই অপরাধের সাজা হলো মিনিমাম 1 বছরের জেল। তো সব ডিসিতে 1 বছর করে জেল হওয়া উচিত মিনিমাম, চাকরি চলে শুধু সেটা নয়, আপনি যে শুধু সেটি নয়, আপনি যে শাস্তির কথা বলছেন, করেছে এই জন্য শাস্তি হওয়া উচিত, কিন্তু এখনো যে করছে, এখনো যে থেমে নেই, সেই ইনফরমেশনটাও সম্ভবত অনেকেই জানে না। এখনো সমান্তরালে করে যাচ্ছে, যেখানে ব্যানার টানা টানানো আছে হ্যাঁ এর পক্ষে, সেগুলো টানানো আছে। মাঠ পর্যায়ে দুর্গম এরিয়ায় স্থানীয় প্রশাসন হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে, এর এভিডেন্সও রয়েছে। তাহলে নির্বাচন কমিশনের কথা তো কোনো প্রকার কিছু কর্ণপাত করছে না। এভিডেন্স মাঠ পর্যায়ে বলবেন কেন? গতকালকে আমি সরকারের পক্ষ থেকে একটা মেসেজ পেয়েছি, সবাই পায়, গভর্নমেন্ট ইনফো নামে একটা মেসেজ আসে। সেই মেসেজে বলা হয়েছে হার পক্ষে ভোট দিন। ওই মেসেজ তো আমার কাছেই আছে, কালকেও। তো এটা আপনি কি বলবেন? মানে না, কেউ করে আইন মানে না, আইন না মানে আইন। যদি বেশি কিছু বলেন বলবেন যে এইটাই জুলাইয়ের চেতনা, এইটাই জুলাইয়ের চেতনা, যে আইন না মানাই আইন। আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেসিবাদের দোষর, শেষ হয়ে গেল। অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফত করবে, গরু জবকেরা আমার বাড়ির সামনে করবে, হয়ে গেল, বিচার হয়ে গেল। ডক্টর ইউনূস বলবে এত কথা কি কারণে বলো, যা হচ্ছে এটা হতে দাও, এটি আইন। কি বলবেন আপনি? যে বিষয়ে জিজ্ঞাসা, আবারও সেই ভোট প্রসঙ্গে আসি, এটি নিয়ে আমরা শেষ করবো উত্তরটি। আওয়ামী লীগের নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ কি আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে এমনটি মনে হচ্ছে আপনার, বা বিএনপি পক্ষে অবস্থান আমার নেবে? মনে হয় কি, আওয়ামী লীগের যা ভোটার আছে সেই ভোটারের মধ্যে অর্ধেকের মতো ভোটার নির্বাচনে ভোট দিতে যাবে না, এটা আমার ধারণা, ভুল হইতে পারে আমার ধারণা। আর বিশেষ করে আওয়ামী লীগের যারা নাকি বয়স্ক ভোটার, তারা হয়তো বা যাবে না ভোট দিতে। ইয়াংদের মধ্যে কেউ কেউ যাবে। ইয়াংদের মধ্যে যারা যাবে তাদের ধরেন আপনার যা ভোট যাবে তার মানে আপনার অর্ধেকের বেশি ভোট সম্ভবত বিএনপির দিকে যাবে আমার ধারণা। জামাত একটু কম ভোট পাবে, জামাত হয়তো বেশি পেত, জামাত বেশি পেত যদি জামাত এনসিপির সঙ্গে এই জোটটা না করত। জামাতের সঙ্গে এনসিপি জোট করাতে বিএনপির ভোটাররা জামাতকে হয়তো অতটা আগের মতো যতটা ভেবেছিলাম আমি শুরুতে, কারণ জামাত তো আপনার আওয়ামী লীগের অনেককে রক্ষা করেছে নানাভাবে। এই 5ই আগস্টের পরে তাদের বিভিন্ন রকম লুটপাট চাঁদাবাজির হাত থেকে তারা কিন্তু এই ধরনের সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের জায়গাটা হয়তো তারা পেত,
কিন্তু যখন তারা এনসিপির সঙ্গে জোট করেছে তখন ওই আওয়ামী লীগের লোকজনের কাছে এটা তারা মনে করবে যে এনসিপি তো এনসিপিকে আজকে মাত্র হয়তো 7-8 দিন বা 10 দিন, তো এমন একটা পর্যায়ে এসে নিঃসন্দেহে এটি একটা ঐতিহাসিক নির্বাচন, মানে আর কোনো নির্বাচনের আগে এই ধরনের কোনো কনফিউজিং অবস্থায় মানুষ থাকেনি এতটা, এবার থাকছে। সেদিক থেকে অন্তত এই যে ঐতিহাসিক নির্বাচন। হ্যাঁ, নিশ্চয়ই। দীর্ঘদিন যেহেতু মানুষ ভোটাধিকার বঞ্চিত, এবার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেরকম একটা আশা মানুষের মধ্যে থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। এবং মানুষ নির্বাচন চায়, এটি সত্যি। কিন্তু আমি যদি সাধারণভাবে কথা বলি, এখন সাধারণভাবে কথা বলতে গেলেও তো আসলে অনেক নানা নানা কিছু চিন্তা করতে হয়। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি আহ, যে দুইটা ধারায় বিভক্ত, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। আজকে যারা নির্বাচন করছেন, নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত ইসলামী, এরা তো আসলে একই ধারার রাজনীতি করে এসছে দীর্ঘকাল, এবং তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে একই নীতি আদর্শের ভিতর দিয়ে তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, বড় হয়েছে। তো সেইখানে আজকে তারা নিজেদের ভিতরেই এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা পরিবেশ তৈরি করছেন। এটাও আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই যে 24-এর যেরকম ডামি নির্বাচন ছিল, আমরা আর মামুরা, আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে। এখন সেই আপনি যদি 2001-এর 4 দলীয় জোট সরকার দেখেন, সেই 4 দলীয় জোট সরকারের লোকজন একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করছে, যেটি 2024-এর 7ই জানুয়ারি আওয়ামী লীগ করেছিল। অর্থাৎ একপাক্ষিক নির্বাচন। তো মানুষের ভিতরে যে প্রত্যাশা যে সাধারণভাবে মানুষ ভোট দিতে চায়, আমি একদম খোলাখুলি ভাবে বলি যে আওয়ামী লীগের অনেক সমর্থকও কিন্তু 2018-তে বা 2014-তে ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়েছে, গিয়ে শুনেছে যে তার ভোট দেওয়া হয়ে গিয়েছে বা তার ভোট দেওয়ার দরকার নেই। তো এখন কি দাঁড়ালো জিনিসটা? এখনো তো সেই আওয়ামী লীগের সমর্থক যারা, বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকরা তো সবাই হাওয়ায় মিলিয়ে যাবে না, বঙ্গোপসাগরেও ভেসে যাবে না, তারা তো আছে এখানে। তো তারা কি জোর করে বিএনপিকে ভোট দিবে, জোর করে জামাতকে ভোট দিবে, বা জোর করে অন্য কোনো প্রার্থীকে ভোট দিবে? সেটি তো হতে পারে না। একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। ফলে কোনো বিবেচনাতেই এটা যে সম্পূর্ণ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে এই কথা বলার আমি অন্তত সেরকম কোনো সুযোগ দেখি না। এর পক্ষে বিপক্ষে আপনি হাজারটা যুক্তি দিতে পারেন, কিন্তু দুঃখিত, আমি মনে করি যে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে প্রতিদ্বন্দ্বী যারা রাজনৈতিক দল এবং শক্তি যারা বাংলাদেশে আছে, তাদের সকলকেই সেই মাঠে সমানভাবে সুযোগ দিতে হবে। তো সেই জায়গায় যেহেতু আওয়ামী লীগ নেই, ফলে নির্বাচনটা আংশিক, মানে একদম অর্ধেক বা একটা বড় অংশ নির্বাচন ভোটাররা এই নির্বাচন নিয়ে তেমন উৎসাহ বোধ করবে না, এটাই স্বাভাবিক। তারপরে যদি আসেন যে বাকি যারা আছে, হ্যাঁ, বাকি জনগোষ্ঠীর মধ্যেও একটা আগ্রহ তো নিশ্চয়ই আছে। যে বিএনপির সমর্থকরাও তো দীর্ঘকাল ভোট দিতে পারেনি, জামাতের সমর্থকরাও তো দীর্ঘকাল ভোট দিতে পারেনি, তারাও তো ভোট চায়, তাদের জন্য ভোটটা সুষ্ঠু হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার। কিন্তু এখন সেইখানে প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটা শঙ্কা, দুই রকম শঙ্কা। একটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভিতরে যে সংঘাতময় পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি, সেই উত্তেজনা কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে। আর হচ্ছে সরকারের ভূমিকা কি হবে সেটা নিয়ে পরিষ্কার না। সরকারের ভূমিকা খুবই কি বলবো আমি, রহস্যময়। কারণ এই ভোট সাধারণ নির্বাচনের সঙ্গে একটা গণভোটও আছে, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। সেই গণভোট সম্পর্কে আমরা দেখছিলাম সরকারের যিনি প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেই সবার আগে প্রচারণা শুরু করলেন যে আপনারা হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। সরকারি কর্মকর্তা, আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাই, দেখি সরকারি বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর বা সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যানার ছাপিয়ে বলা হচ্ছে মানুষকে, জনকে আপনারা হ্যাঁ ভোট দিন। তারপরে হঠাৎ করে দেখলাম কয়েকদিন আগে নির্বাচন কমিশন বললো যে সরকারি কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো কর্মকর্তা এই ভোটের হ্যাঁ না কোনো কিছুর পক্ষেই প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু তাতে তো তার কথা কেউ শুনছে না, বরং সেই প্রচারণা চলছে হ্যাঁ এর পক্ষে। আবার অন্যদিকে হঠাৎ করে সরকারের একজন কি বলে বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ, তিনি সেদিন দেখলাম গতকালকেই বোধহয় কোথায় বললেন যে এই সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত নয়, ফলে তারা নির্বাচনের পক্ষ অবলম্বন করতে পারবে, তারা হ্যাঁ না যে কোনো কিছুর পক্ষে বলতে পারবে। তারা বলতে পারবে আপনি অমুক নৌকায় ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, ধানের শীষে ভোট দিন, কুলামার্কায় ভোট দিন। তো প্রফেসর আলী রিয়াজ এটা কোন বিবেচনায় বললেন, কোন আইনে বললেন, কোন ক্ষমতায় বললেন? বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বাংলাদেশের সংবিধান। এখনো পর্যন্ত নির্বাচন পরিচালিত হচ্ছে, নির্বাচন ঘোষিত হয়েছে সংবিধানের আওতায়, নির্বাচন সবকিছু রাষ্ট্রপতির আদেশে এই সরকারের বিভিন্ন নির্বাহী কাজ পরিচালিত হচ্ছে। তো কি বলে সামান্য একটা বদলি পদোন্নতিও রাষ্ট্রপতির
স্বাক্ষরে হচ্ছে। তো সেখানে তার মানে হচ্ছে যে এটা রাষ্ট্রপতির আদেশ। ক্ষমতা তো সংবিধানের আওতায়, সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে বলেই তিনি এই কাজগুলো করতে পারছেন। তো সেখানে সংবিধান তো আলী রিয়াজকে কোনো ক্ষমতা দেয়নি যে আলী রিয়াজ আপনি এই কথা বলে দিবেন, যে উনি সেদিন হঠাৎ করে বললেন যে নির্বাচনের পরে এরকম 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 হবে। তারপরে দেখলাম যে প্রধান উপদেষ্টার আরেকজন বিশেষ সহকারী মনির হায়দার বোধহয় নাম, আহ 3-4 দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে বললেন যে হ্যাঁ এরকম 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 ঘটনা ঘটবে নির্বাচনের পরে, ফলাফল। আর তারপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে ফলাফল দিতে দেরি হবে। এখন কত দেরি হবে, কেন দেরি হবে, কোনো কিছুই তো আমাদের কাছে পরিষ্কার না। ফলে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা মানুষের মধ্যে আছে। প্রথমত নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে কিনা, তারপরে ভোট দিলে সেই ভোটের ফলাফলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা, নানা রকম সন্দেহ রয়েছেই। এখন সেনাপ্রধানের বক্তব্য যদি আপনি বলেন, হ্যাঁ সেনাপ্রধান আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি সামরিক বাহিনীর প্রধান হিসেবে, মানে সেনাবাহিনীর প্রধান হিসেবে এবং এই সরকারের একজন অন্যতম কি বলবো অংশীদার হিসেবে তার, হ্যাঁ স্টেক হোল্ডার বা অংশীদার, সেটাই বললাম বাংলায়, যে 5ই আগস্টের সময় থেকে তার ভূমিকা আমরা জানি। তো তিনি চেষ্টা করছেন যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার, এবং তিনি বারবার বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার। আমরা তার সেই কথা বিশ্বাস রাখতে চাই, যদিও নানা এই গত 1.5 বছরে অনেক ঘটনা ঘটেছে। এমনকি গতকালকেও দেখলাম একটি জামাতের একজন প্রার্থী ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একজন সেনা সদস্যের সঙ্গে যে দুর্ব্যবহার করলেন, যে আচরণ করলেন, এটি কোনোভাবেই গণতান্ত্রিক না, কোনোভাবেই একটা নির্বাচনী সুষ্ঠু পরিবেশের প্রতিফলন ঘটায় না। তো তারপরেও আমরা নাগরিক হিসেবে আস্থা রাখতে চাই, যে কারণ কোনো না কোনো জায়গায় তো আমার আস্থা রাখতে হবে। পুলিশের উপর আস্থা রাখার জায়গা নাই এখন, পুলিশ একদম কিছুই করতে পারছে না, নাজেহাল অবস্থা। এবং ওই যে ডেইলি স্টারের আগুন লাগার মতো, যে আমরা জানি আগুন লেগেছে কিন্তু আমরা ওখানে যেতে পারি না, কারণ গেলে আমরা আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকি। তো সেই জায়গায় অবশ্যই কারো না কারো উপরে আস্থা রাখতে হবে, এবং বেশ বিচারে আমি মনে করি সেনাবাহিনীর উপরে মানুষ আস্থা রাখতে চায়। কিন্তু সেই আস্থার প্রতিফলন তারা কতটা দেবেন সেটাও কিন্তু একটু বড় বিবেচনার বিষয়। তারা সেনাপ্রধান দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন 5ই আগস্টে, আপনার মনে আছে, বা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরও মনে আছে। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে কত রকম অন্যায় আচরণ ঘটেছে বাংলাদেশের মানুষের সাথে, সে যার সাথেই হোক না কেন, যে রাজনৈতিক বিশ্বাসের সঙ্গেই হোক না কেন। আমি যদি অপরাধী হই, দেশের প্রচলিত আইন অনুসারে আমার বিচার হবে। কিন্তু মবের নামে, এই দলগত সংঘাতের নামে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ বা অন্য সামরিক কি বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যেভাবে মব আক্রমণ হয়েছে বাংলাদেশে, সেটিও তো একটা বিবেচনার বিষয়। সেখানেও তো সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি যে তারা খুব একটা জোরালো ভূমিকা রাখতে পারেনি। ফলে সেনাপ্রধানের বক্তব্য আমরা সমর্থন করি, আমরা চাই যে দেশের মানুষ নিরাপদ থাকুক, নিরাপদে ভোট দিক। কিন্তু একটা শঙ্কামুক্ত হওয়া বলতে যেটা বোঝায় যে এই কথার পরে আমরা শঙ্কামুক্ত হলাম, আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো, বা ভোটের পরে সব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে, সেই ভরসাটা আমার কাছে মনে হয় যে অনেক মানুষ এটা পাচ্ছে না। এটুকুই বলতে চাই। আমি সেনাপ্রধানের প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, তারপরে এর মধ্যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আপনার যে অবজারভেশন, সেখান থেকেও দুটি সাপ্লিমেন্টারি কোশ্চেন করবো। তার আগে সেনাপ্রধান উনি বলেছেন যে নির্বাচন দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। খুব স্বাভাবিক, ট্র্যাকিং ফোর্স হিসেবে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি উনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে কিনা সেটির বিষয়ে কি সেনাপ্রধানের কিছু বলার আশা আমরা করছিলাম না? তখন সেনাপ্রধান তো বলেছেন যে আমার উপর আস্থা রাখতে পারেন, 5 আগস্ট বলেছিলেন। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই, এবং পরবর্তী সরকার, নির্বাচিত সরকার আসার বিষয়ে যা যা করণীয়, সেই জায়গা থেকে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি দায় দায়িত্ব কাঁধে নিলেই কি সুষ্ঠু নিরপেক্ষ ভোট আশা করতে পারি? না, পারি না। সুষ্ঠু নিরপেক্ষ ভোট মানে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকলো, কোনো মারামারি হলো না। হ্যাঁ, 7ই জানুয়ারি 2024 যে নির্বাচন হয়েছিল, সেখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ছিল, কোনো মারামারি হয় নাই, কেউ খুন হয় নাই, বিশেষ কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তার মানে কি আমরা বলবো যে সেটি একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছিল? তা তো না। আরেকটা জিনিস যেটি আপনি বললেন যে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে কাউকে বাধা দেওয়া হলে আমরা ব্যবস্থা নিব। ভোট কেন্দ্রে যেতে তো কাউকে বাধা দেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না। বরং এবার যে আশঙ্কা সেটি হচ্ছে যে আমি ভোট দিতে চাই না, কারণ আমার প্রার্থী নেই, আমাকে জোর করে ভোট কেন্দ্রে নেওয়া হবে, বা হুমকি দিয়ে ভোট কেন্দ্রে নেওয়া হবে যে যদি তুমি ভোট দিতে না যাও তাহলে কিন্তু তোমার খবর আছে, তুমি বাড়ি ঘরে থাকতে পারবে না, তোমার স্ত্রী পুত্র পরিজন আছে, তোমার সংসার আছে, সেগুলি করতে পারবে না, তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পরের দিন দোকান খুলতে পারবে না। এইরকম ভয়ভীতির কথা তো আমরা শুনি।
সেই জায়গাতে এখন আমার ভোট দেওয়া যেমন অধিকার, না দেওয়াও তো কারো কারো অধিকার হতে পারে, তাই না? এটা ভোট হচ্ছে একটা একটা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। নাগরিক হিসেবে আমি সিদ্ধান্ত নিব যে আমি ভোট দিব কিনা বা কাকে দিব। এখন সেখানে যদি আপনি আমাকে বাধ্য করেন যে তুমি আসবা ভোট কেন্দ্রে এবং আমাকেই ভোট দিতে হবে, না আসলে কিন্তু তোমার খবর আছে, তো এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে তো মুক্তি পাওয়ার কোনো উপায় আমি দেখি না। এখানে তো সামরিক বাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা পুলিশ কেউ বলছে না যে যারা ভোট দিতে যাবেন না বা যেতে পারবেন না বা যেতে চান না তাদেরকে জোর করে কেউ ভোট কেন্দ্রে নিতে পারবে না। সেরকম কোনো আশ্বস্ত করার জায়গা আমি দেখছি না। আর আপনি যে আরেকটা কথা বললেন যে যে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হলেই যে নির্বাচন নিরপেক্ষ হবে, আমার কাছে যে কি মনে হয় জানেন, যে আমি শুরুতে একটু আগে বলছিলাম যে ফলাফল ঘোষণায় বিলম্ব হবে কেন, এটা তো একটা সন্দেহ তৈরি করে মানুষের মনে। তারপরে নির্বাচনের পরে কি হবে, নির্বাচন আমরা জানি যে নির্বাচিত হওয়ার, নির্বাচন সম্পন্ন হওয়ার, ফলাফল ঘোষণার একটা দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশিত হয় এবং তারপরে দ্রুত সংসদের অধিবেশন ডাকা হয় এবং অধিবেশন ডেকে নির্বাচিত সংসদ সদস্যরা তাদের সংসদ নেতা নির্বাচন করেন এবং একটা নতুন সরকার গঠিত হয়, শপথ অনুষ্ঠান পরিচালিত হয়। এবং এর জন্য কোনোভাবেই 3 দিন 5 দিন 7 দিনের বেশি সময় লাগার কথা না। কিন্তু যখন সরকারের দায়িত্বশীল মহল থেকে বলা হয় যে ফলাফল ঘোষণায় বিলম্ব হবে, তখনই তো একটা সন্দেহ হয় যে কি হবে। তারপরে যখন আরেক জায়গা থেকে বলা হয় যে এই সরকার নির্বাচনের পরেও 6 মাস ক্ষমতায় থাকবে এবং তারা ওই সংসদ তখন গণপরিষদের মতো আচরণ করবে, তখন তো একটা পুরো কনফিউশন তৈরি হয় যে এই কোথায় পেলো তারা, এটা কোন আইনে বাংলাদেশের আছে যে নির্বাচিত সরকার নির্বাচনের পরেও, মানে নির্বাচিত হওয়ার পরেও সংসদ সদস্যরা 6 মাস ধরে সরকার গঠন করতে পারবে না, তারা গণপরিষদের মতো আচরণ করবে। তারপরে এরকম এই কথাবার্তাগুলি সন্দেহ তৈরি করে যে নির্বাচন নিয়ে এক ধরনের ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার ব্যাপার আছে, যে মানুষ চাইলেই ভোট দিলেই সেই ভোটের প্রতিফলন ফলাফলে দেখা নাও যেতে পারে। আর শান্তি শৃঙ্খলার বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে খুব বড় ধরনের কোনো সহিংসতা হবে, কেউ বোমা মেরে কেন্দ্র উড়িয়ে দিবে, বা ওই যে অনেকে বলে যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমারও সেটা মনে হয় না যে আওয়ামী লীগ নির্বাচনের বানচালের চেষ্টা করছে, কারণ আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক এই দেশে বসবাস করে, যারা দুর্নীতিবাজ, যারা পালিয়ে গেছে, যারা বিদেশ আছে তাদের কথা আলাদা, কিন্তু এই দেশে যারা বসবাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যারাই রাজনৈতিক মাঠের লোক, তাদের সবার সঙ্গে তো সাংবাদিক হিসেবে দীর্ঘকাল ধরে কম বেশি যোগাযোগ আছে। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগও চায় যে একটা নির্বাচিত সরকার দেশে আসুক এবং একটা নির্বাচিত সরকার থাকলে একটা সামান্যতম হলেও মিনিমাম লেভেল, যেটাকে ইংরেজিতে বলি, যে একটা মিনিমাম লেভেলের ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু হবে দেশে, একটা গণতান্ত্রিক ধারা তৈরি হবে এবং তখন আওয়ামী লীগ মনে করে যে তারা রাজনৈতিকভাবে হয়তো লাভবান হবে। এটাও কিন্তু আওয়ামী লীগের ভিতরে এক ধরনের চিন্তা আছে, ফলে তারাও এই নির্বাচন বানচাল করার জন্য মাঠে গিয়ে বোমা মারবে বা আগুন লাগিয়ে দিবে, সেটা আমার মনে হয় না। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে ধরেন 14 সালের নির্বাচনের কথা যদি আপনি দেখেন, পিছনে ফিরে তাকান, 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করলো, বিএনপি অংশ নিল না, তখনও সহিংসতা হয়েছে, ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আগের রাতে পুড়িয়ে মারা হলো, সেই ঘটনা আমাদের মনে আছে। কিন্তু তাতে তো নির্বাচন থেমে থাকেনি, 18 নির্বাচনও থেমে থাকেনি, 24 নির্বাচনে থেমে থাকেনি, সহিংসতা করলেও নির্বাচন থেমে থাকে না। ফলে এবার আওয়ামী লীগ আবার সেই বোকামি করবে বলে আমার কাছে মনে হয় না। তো তারাও চায় বা দেশের মানুষ চায় যে নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার দেশে আসুক। ভোট দিলেই যে ভোটের প্রতিফলন ঘটবে এমন কোনো কথা নেই। আমার এই প্রশ্ন উত্তরে সেই একই কথা আপনি বলছেন, এবং মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মনেই এই শঙ্কা। তাহলে প্রতিফলনটা কেন ঘটবে না? কি ঘটে যাচ্ছে বা কি হতে পারে? বিশেষ করে শক্তিকে প্যাট্রোনাইজ করা হচ্ছে বিশেষ কোনো জায়গা থেকে, এমনটা মনে হচ্ছে আপনার? শোনেন, একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যত শক্তি যেখান থেকে যাই প্যাট্রোনাইজ করুক না কেন, জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই। হ্যাঁ নিশ্চয়ই আমরা জানি যে বিদেশি শক্তি, পশ্চিমা শক্তি কাকে প্যাট্রোনাইজ করতে যাচ্ছে, কিভাবে জামাতকে তারা কি কতটুকু ভালোবাসা দিচ্ছে, তারপরে তাদেরকে নিয়ে কাজ করার জন্য আমরা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন দেখেছি, তারপরে অন্যান্য পত্রিকার প্রতিবেদন দেখছি। তো তাতে মনে হয় যে জামায়াতের প্রতি পশ্চিমা দেশগুলোর এক ধরনের দুর্বলতা রয়েছে। কিন্তু সেটা তো 1971 সালেও আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সপ্তম কি বলে নৌবহর পাঠিয়েছিল। তারপরে তো এদেশের মানুষ যেহেতু ঐক্যবদ্ধ ছিল, এদেশের মানুষ যেহেতু স্বাধীনতার প্রশ্নে আপোষহীন ছিল, এদেশের মানুষ যেহেতু সেই সংগ্রামী চেতনা নিয়ে যুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল, ফলে সেই বিদেশি চিন্তার প্রতিফলন কিন্তু বাস্তবে রূপ লাভ করে নাই। আমার ধারণা যে বাংলাদেশে কখনোই এই ঘটনা ঘটবে না যে বিদেশি সরকার একটা কিছু চাইলো আর সেটাই সরাসরি হয়ে গেল, ষড়যন্ত্র হতে পারে।
30 লাখ মানুষের শহীদ হতে হয়েছে, বুকে রক্ত দিতে হয়েছে, এবং এমন এক একটা ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রগুলো যে খুব সহজেই ছিন্ন হয়ে যায় তা তো নয়, তার আগে পে করতে হয় পুরো জাতিকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে। হ্যাঁ, এটা এটা আপনি খুবই ভালো কথা বলেছেন যে আমাদেরকে প্রাণের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে বা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা যেমন অর্জন করতে হয়েছে, তেমনি দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন, প্রত্যেকটা যে কোনো মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কিন্তু অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। আপনি যদি জুলাই আন্দোলনের কথাও দেখেন, সেখানেও নানা রকম যতই তর্ক বিতর্ক থাকুক, কিন্তু মানুষের প্রাণ তো গেছে, হাজারো মানুষের প্রাণ তো গেছে। সে যে দলের হোক, যে মতের হোক, কার গুলিতে মারা গেল, কার রাইফেলে, কার স্নাইপারে, কার বুলেটে, কার কি, সেটা পরের বিবেচনা। কিন্তু মানুষের যার প্রাণ যায়, যার প্রাণ গেল, সেই পরিবারটি তো নিঃস্ব হলো, বা সেই জায়গাতে তো কোনো ভিন্ন কথা বলার সুযোগ নেই। আমি আপনাকে অপছন্দ নাই করতে পারি, কিন্তু তাই বলে তো আমি আপনার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারি না, বা আপনাকে হত্যা করতে পারি না। তো এই এই যে ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির ভেতরে যে এই কলুষতার দিকটা রয়েছে, এই জায়গা থেকে তো আমাদের উত্তীর্ণ হতে হবে। এবং সেই জন্যই কিন্তু আমরা চাই, আমরা মানে আমি আমার কথা বলছি না, দেশের মানুষ চাই যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে থাকি। নির্বাচন হবে, নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, এবং তারপরে নির্ধারিত সময় শেষে সে চলে যাবে, আবার নির্বাচন হবে, আবার জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কিন্তু আমরা প্রত্যেকবার দেখি যখনই নির্বাচন আসে তখনই কোনো না কোনো একটা ষড়যন্ত্র হয়। অমুককে নির্বাচনে নেওয়া যাবে না, অমুককে বাদ দিতে হবে, অমুক জিতলেও তাকে পাশ করতে মানে দেখানো যাবে না। এবং এবারও সেরকম একটা আশঙ্কার মধ্য দিয়েই তো মানুষ যাচ্ছে, যে মানুষ মনেই করছে যে হ্যাঁ, নির্বাচন হলেও সেটাতে ফলাফল প্রতিফলিত হবে না। প্রথম প্রশ্নটা ওইখানেই ছিল, আমরা বোধহয় আলোচনা করতে করতে নানান দিক চলে এসেছে, এই জন্য বোধহয় আপনিও খেয়াল করতে পারছেন না যে প্রশ্নটা কি ছিল। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, তাহলে সেনাপ্রধান যে জাতিকে আশ্বস্ত করেছিলেন, সেই জায়গা থেকে উনার আর কোনো কিছু অ্যাড্রেস করার দরকার ছিল কিনা, নাকি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকটায় যে তুমি অ্যাড্রেস করলেন এটুকুই যথেষ্ট? না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আশা করতে পারি যে উনি উনি এটা বলতে পারতেন যে নির্বাচনের ফলাফল যেন প্রভাবিত না হয়, সে ব্যাপারেও দেখবো। কিন্তু আমার কাছে আবার একটু ভিন্নভাবে মনে হয় যে সেনাপ্রধানের তো আসলে নির্বাচন কমিশনের ভিতরে কোনো এখতিয়ার নেই। নির্বাচনী প্রক্রিয়া পুরোটাই নির্বাচন কমিশন এবং নির্বাচনের একদম সাধারণ পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, এই পুরো প্রক্রিয়াটার ভিতরে কোনো সেনাবাহিনী অথবা সামরিক বাহিনী অথবা পুলিশ, তাদের কিন্তু কোনো দায়িত্ব নেই। তাদের দায়িত্ব শুধুই নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যদি আইনগতভাবে দেখেন, সেনাপ্রধানের বা পুলিশ প্রধানের নির্বাচনে ভোটের ফলাফল কি হবে, সেই ফলাফল ম্যানিপুলেশন হবে কিনা, সেটি তারা বন্ধ করতে পারবেন না চাইলেও। তারা আইন শৃঙ্খলা নিশ্চয়তা দেওয়ার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। ফলে আমার মনে হয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তিনি তার দায়িত্বের জায়গা থেকে সচেতন ভাবে দিয়েছেন, কারণ তার এখতিয়ার নেই যে নির্বাচনের ফলাফল কি হবে এবং সেটার ব্যাপারে ম্যানিপুলেশন যাতে না হয় সেটা সেনাবাহিনী দেখবে। সেটা আসলে উনি 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 জানেন যে উনি উনি এই এখতিয়ার নেই। গুপ্ত রাজনীতির কথা শুনছেন বা আমরা শুনছি, গুপ্ত রাজনীতি নিয়ে তারেক রহমানের কথা বলেছেন, এবং বরিশালে যেই বরিশালে খুলনাতেও তিনি যে ইয়েটি করলেন একদিন আগে জনসভায়, সেখানে বলেছেন, আপনি যেটা মেনশন করলেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যেটি বলেছেন যে ফলাফল ঘোষণা দেরি হতে পারে, উনি বলেছেন ফলাফল ঘোষণায় দেরি হওয়ার সুযোগে যাতে অন্য কিছু না ঘটে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিষয়গুলোকে আসলে অন্যদিকে যাচ্ছে কিনা, এবং গুপ্ত রাজনীতি নিয়ে যা বারবার যে কথাগুলো আসছে, এই বিষয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা তারেক রহমানের আজকে বরিশালে তিনি ভাষণ দিয়েছেন, গতকালকে তার আগের দিন খুলনা যশোর অঞ্চলে নির্বাচনী জনসভা করছেন। এখন তো প্রতিদিনই সব দল, সব নেতারাই যাচ্ছেন। গুপ্ত রাজনীতি বলতে তিনি জামাতকে বোঝাচ্ছেন। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় যে আমরা ছোটবেলা থেকে যে জিনিস দেখেছি, আপনি যদি আমাদের জন্মের আগের বাংলাদেশের দিকেও তাকান, ইভেন আমাদের বাপদাদার জন্মের আগে ব্রিটিশ ভারতের দিকে যদি তাকান, ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু এদেশের মানুষ করেছে। আমাদের কি বলে, আমাদের সূর্য সেন, আমাদের ক্ষুদিরাম, আমাদের তিতুমির, আমাদের এরকম অসংখ্য মানুষ আছে না বিপ্লবী, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। তো তারা তাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য ঘোষিত ছিল পরিষ্কার, যে আমরা ব্রিটিশদেরকে হটিয়ে এই দেশ স্বাধীন করতে চাই, ভারতবর্ষকে স্বাধীন করতে চাই। তো তখন তারা কিন্তু ব্রিটিশদের সঙ্গে মিশে ষড়যন্ত্র করে, ব্রিটিশের ছাতার নিচে ঢুকে, ব্রিটিশের যে এখনকার ভাষায় বলে লুঙ্গির নিচে ঢুকে ব্রিটিশদের সঙ্গে মিশে ব্রিটিশদের থেকে স্বাধীনতা চায়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর ছাতার নিচে ঢুকে বা লুঙ্গির নিচে ঢুকে এদেশের স্বাধীন করার চেষ্টা করেনি। তারা তখনকার রাজনৈতিক নেতৃত্ব ঘোষণা দিয়েছেন পরিষ্কার,
বিশেষ করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ইত্যাদি ইত্যাদি, একটা মুক্তিযুদ্ধের পটভূমি। এবং তারপরে 25শে মার্চের ক্র্যাকডাউন, তারপরে স্বাধীনতার ঘোষণা ইত্যাদি ইত্যাদি, মানুষ যুদ্ধ করেছে পরিষ্কার অবস্থান নিয়ে যে আমি মুক্তিযোদ্ধা, আমি এদেশকে স্বাধীন করতে চাই। আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, তাদের উপরে আক্রমণ করছি, তাদের আক্রমণ প্রতিহত করছি, তারা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, যাই করছে, আমরা সরাসরি অবস্থানে ছিলাম, পরিচয় নিশ্চিত, আমি জানি আমি মুক্তিযোদ্ধা, আমি জানি যে আরেকজন মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি। কিন্তু এখন এই 24 সালে এসে দেখছি যে আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে যারা লুকিয়েছিল, অধিকাংশ শিবির, অধিকাংশ জামাত, এবং তারা গুপ্ত, তারা প্রকাশ্যে বলছে, মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে, বঙ্গবন্ধুর কথা বলছে, শেখ হাসিনার প্রশংসা করে তুবড়ি ছুটিয়ে ফেলছে মুখে। হঠাৎ করে 5ই আগস্টের পর দেখি তারা বিরাট বিপ্লবী এবং তারা নাকি এই কি বলে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে। তো পতনের জন্য কাজ করলে তো এইভাবে কেন করবা? এটা তো কোনো স্ট্র্যাটেজি হতে পারে না, এটা তো একটা ষড়যন্ত্র। রাজনীতি এবং ষড়যন্ত্র কখনো এক হতে পারে না। এই জন্যই তো ইতিহাসে মির্জাফর বা খন্দকার মোশতাকদের জায়গা এক জায়গায়, আর বীরদের জায়গা, তিতুমির সূর্য সেন বা শেখ মুজিবের জায়গা অন্য জায়গায়। তো সেইখানে তারেক রহমান গুপ্তদল কেন বলছেন সেটা নিশ্চয়ই দেশের মানুষের বুঝতে কোনো বাকি নেই। এবং জামায়াতে ইসলামী যত কথাই বলুক না কেন, তারা তো আসলেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি, এবং তারা এই দেশের মানুষের মন কখনো জয় করতে পারেনি। তাদের যে আচরণ অতীতের, এবং এখনো তারা সবশেষ এই নারী ইস্যুতে যেসব কাণ্ড কারখানা করলো, তারা নারীর কাছে ভোট চায়, নারী তাদেরকে ভোট দিতে পারবে, নারী সবকিছু করতে পারবে, কিন্তু নারী নেতৃত্বে আসতে পারবে না। অথচ এই জামাতে ইসলামী 4 দলীয় জোটের সময় তো জামাতে ইসলামীই ছিল, তারা তো 4 দলীয় জোটের মন্ত্রী হয়েছে নারীর নেতৃত্ব মেনে নিয়েই। তো তখন কি ইসলামের তাদের দলের ম্যানিফেস্টো আলাদা ছিল বা নীতি আদর্শ আলাদা ছিল? এখন হঠাৎ করে ওই বিএনপির ক্ষমতা বলয় থেকে বের হয়ে এসে তারা হঠাৎ করে বললো যে আমরা নারী নেতৃত্বের অধীনে থাকতেই পারবো না, নারীর নেতৃত্ব হারাম ইসলামে। এবং এখন হঠাৎ করে তাদের এই কথা মনে হলো 2001 সালে, কেন তাদের মনে হলো না? তার মানে ওই যে খালেদা জিয়া বলেছেন যে এরা হচ্ছে ভণ্ড, এরা মুনাফিক, খালেদা জিয়া তো জেনে শুনেই বলেছেন, এটা ঠিকই বলেছেন। ফলে আমার কাছে মনে হয় যে এই নির্বাচনী প্রচারণায় যে ঘটনাগুলো ঘটছে, এই ধর্মের ব্যবহার, রাজনীতির ব্যবহার এবং ইত্যাদি, এটাও একটা সুষ্ঠু রাজনৈতিক বা নির্বাচনী পরিবেশের প্রতিফলন ঘটছে না এখানে। আর গুপ্ত দল বা যে দল যেভাবেই বলেন না কেন, নির্বাচনের জন্য আসলে যতখানি মানুষের অংশগ্রহণ দরকার, সেই অংশগ্রহণটা আসলে এরা ঘটাতে পারছে না। এটা একটা বড় জায়গা আমার কাছে মনে হয়। আমি সবশেষ একটা বিষয় জানতে চাই, এটির উত্তর নিয়ে আমরা শেষ করবো। সেটি হচ্ছে যে জামাত নেতার বা জামাতের যে নারী বিদ্বেষী ভূমিকা বা বক্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আর জামাত আমিরের একটি টুইটার, তার যে এক্স হ্যান্ডেল, সেখান থেকে একটি পোস্ট করা হয়েছিল নারীদের বিষয়। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। যাই হোক, জামাতের পক্ষ থেকে যে অভিযুক্ত করা হলো যে বঙ্গভবন থেকে এই তার ডিভাইসটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, কোনো একজন নিয়ন্ত্রণ নিয়েছে, এবং তারপরে বঙ্গভবন থেকে একজনকে আটক করা হলো। হতে পারে, আমরা জানি না, হতে পারে সেটিও, কিন্তু আমরা এর আগ থেকে দেখে এসেছি জামাত, এনসিপি কিংবা এনসিপি জন্মগ্রহণের আগে এই যে যে ছাত্র নেতারা, সাবেক সমন্বয়করা, তারা যখনই যে দাবি তুলেছে, সেটি প্রশাসন কিংবা ইউনূস সরকার সেটি আমলে নিয়েছে এবং বিষয়ে ভাবে সেই সিদ্ধান্ত নিয়েছে। এটিও কি তার একটা অংশ হতে পারে যে বঙ্গভবনের বিষয়টা কি একটা ক্রস ফায়ারের মধ্যে পড়তে যাচ্ছে? একদমই আপনি যেটি বলেছেন যে প্রফেসর ইউনূস তো দায়িত্ব নিয়েই বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা এবং এই আন্দোলনকারীরা, এবং সেখানে জামাত একটা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে দেখলাম যে জামাত শিবিরই আসলে এই 24-এর আন্দোলনের মাঠের মূল নেতৃত্বে ছিল। এবং এই যে এনসিপি বলে যাদেরকে আমরা এতদিন চিহ্নিত করতাম, তারাও যে জামাতের বি টিম, সেটি তো তারা রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে মার্চ করে নিজেরাই প্রমাণ করলেন, সেখানে আমাদের আর বলার কিছু নাই। এবং এরা যখন যা বলবে সেটি সরকার মেনে নেবে, এবং কোন রকম কোন তর্ক বিতর্ক, প্রশ্ন জিজ্ঞাসা ছাড়াই। ফলে তারা যে বলেছে যে বঙ্গভবন থেকে এটা টুইট করা হয়েছে, মানে এই যে এক্স অ্যাকাউন্ট কি বলে এটাকে হ্যাক করা হয়েছে, ফলে বঙ্গভবনের একজনকে গ্রেফতার করা হয়েছে। যদি তারা বলতো যে এটি অমুক জায়গা থেকে, অমুক অফিস থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অমুক জায়গা থেকে করা হয়েছে, তাহলে দেখতেন সমাজ কল্যাণের একজন গ্রেফতার হয়েছে। ফলে এখানে কোনো নিরপেক্ষ তদন্ত নেই, কোনো গোয়েন্দা তৎপরতা নেই। ওরা যা বলছে ওদেরকে খুশি রাখার জন্য সরকার সেইভাবে কাজ করছে। ফলে আমার কাছে মনে হয় না যে এই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে বঙ্গভবনের ওই যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তার চেহারা দেখলেই বোঝা যায় যে তিনি তার নিজেরও কোনো এক্স অ্যাকাউন্ট আছে কিনা আমার সন্দেহ। ফলে
মানে এটা বেশিরভাগ হ্যাকার যেগুলি আমরা আমাদেরকে দেখি, আইন শৃঙ্খলা পুলিশের ভিতরেও তো হ্যাকাররা কাজ করে, পুলিশের সঙ্গেও কাজ করে এবং পুলিশ তাদেরকে প্রয়োজনে ব্যবহার করে। আমরা তো দেখেছি বিভিন্ন সময় সাইবার ক্রাইম ইত্যাদি ইত্যাদি সরকারের গোয়েন্দা সংস্থার সঙ্গে, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে। এরা এই বেশিরভাগ হচ্ছে একদম আমাদের ছেলে মেয়েদের বয়সী 20, 22, 25 বছরের ছেলে মেয়েরা। এরা টেকনোলজি আইটি অনেক ভালো বোঝে, এরা হ্যাকিংও ভালো বোঝে, মানে কি বলে এই মোবাইল টেকনোলজি বা আধুনিক এই প্রযুক্তিগত বিষয়গুলি এরা ভালো বোঝে। সেখানে আমার মতো আপনার মতো একটা 60 বছর বয়সী লোকের পক্ষে তো এটা বোঝাই সম্ভব না। তো তাকে গ্রেপ্তার করে বঙ্গভবন থেকে হ্যাক হয়েছে এগুলি বলে মানুষের চোখে ধুলা দেওয়া বা এই আলোচনাটাকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার যে প্রচেষ্টা আমরা দেখি, সেটাই হচ্ছে বলে আমার কাছে মনে হয়। যদিও বিএনপি তাদের এই দাবিকে একেবারেই প্রত্যাখ্যান করেছে হ্যাকিং এর বিষয়টি। তারা বলেছে প্রথমে পোস্ট দেওয়া হয়েছে, পরে সমালোচনার মুখে সরিয়ে ফেলা হয়েছে। না না, এবং এখানে যাই হোক, একটা জিনিস আমি একটু বলি, একটু না পাদে আমি একটু বলতেই চাই এই প্রসঙ্গে। সেটি হচ্ছে উনি আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিলেন জামাতের আমির, সেখানে যেই কথাগুলো বললেন সেই কথাগুলোই হুবহু কিন্তু ওনার এক্স এর পোস্টে লেখা আছে, শুধুমাত্র